না, আমরা ষড়যন্ত্র তত্ত্ব বলছিলাম। ষড়যন্ত্র কিভাবে এটাকে এস্টাবলিশ করা যায়? অ্যাবসলিউটলি 100% এটা ষড়যন্ত্র। মানে কি কি এলিমেন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন? লিস্ট আউট করে পোস্টিং করা হয়েছে, চেক করা হয়েছে, এনশিওর করা হয়েছে যে কে মরছে। কয়েক ক্যাটাগরিতে এখানে বন্দি রাখা হয়েছিল। এক গ্রুপকে দেখা মাত্র গুলি করা হয়েছে, যারা আওয়ামী লীগ পরিবারে, তাদেরকে নিয়ে কোয়ার্টার রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার মাত্র কদিনের মধ্যে এই ঘটনাটা ঘটলো, তাহলে এই যে ষড়যন্ত্র যদি হয়, তাহলে এটা সাজিয়ে তারা যাদেরকে টার্গেট করেছিল সেই সব লোকদের এই অল্প দিনের মধ্যে কিভাবে পোস্টিং করলো এখানে? না, বাট এই পোস্টিংটা শুরু হয়েছে তো জেনারেল মঈনের ভারত ভিজিটের পর থেকেই। আপনি বলছেন যে গভর্নমেন্ট ইলেকশনের আগের থেকেই, ইলেকশনটা হয়েছেই ওইটার মাস্টার প্ল্যানের উপরে, এবং সেই সময় থেকে অ্যাডজাস্টমেন্ট শুরু হয়েছে অফিসারদের, কাকে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে নেওয়া হবে এই পরিকল্পনার অংশ হিসেবে, এবং কাকে হত্যাকাণ্ডের টার্গেট যাদেরকে করা হয়েছে তাদেরকে এনশিওর করা হয়েছে তারা যেন বিডিআরে জয়েন করে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী এটার সাথে জড়িত। ভিতরে গোলাগুলি হচ্ছে, 5-6টা এমপি ভিতরে ঢুকলো নির্বিঘ্নে। সোহেল প্যাস কোথায় ছিল কেউ জানে না। 21শে ফেব্রুয়ারি 2 বাংলার মিলন মেলা কিছু একটা হলো বর্ডারে, বেনাপোল বর্ডারে। 10,000 মিষ্টি দেশে আসলো, এবং ওই মিষ্টির একটা অংশ ঢাকায় আসলো। আমরা কমিশনে থাকতে ওই তথ্যটাই জানলাম যে ওই মিষ্টি যারা ক্যারি করছে ঢাকায় দেয়ার দেখিলাস। আওয়ামী লীগ খুব খারাপ, এত রিস্ক নিয়ে কি করবা? আপার সাথে কথা হয়েছে, একটা প্রমোশন দিবা, ক্লিন একটা সই করলে একটা প্রমোশন দিবে, যেখানে যাইতে চাও সেখানে যাইতে পারবা, মানে কোথাও অ্যাম্বাসেডর দেশে তো আর রাখবে না। সুপ্রিয় দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 2009 সালের ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহ অথবা হত্যাকাণ্ড নিয়ে। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়েছিলেন। সেই সময় ওই ঘটনা তদন্তে একটা কমিশন গঠিত হয়েছিল, যে কমিশনের সদস্য ছিলেন আমাদের আজকের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোহাম্মদ হাসান নাসির। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, আপনাকে স্বাগত ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ। আমরা বলছিলাম যে আপনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তৈরি প্রথম কমিশন সদস্য ছিলেন। জি। ওই সময় আপনার এক্সপিরিয়েন্সটা কী ছিল? প্রথমে তো আমরা 25 এবং 26 তারিখে, আমি তখন সেনা সদরের পরিচালক আটলে, ডাইরেক্টর আটলে বলে এই পদে, জাস্ট 9 ফেব্রুয়ারি জয়েন করেছি। 25 তারিখে স্বাভাবিকভাবে অফিসে এসে আমরা 9:30টার দিকে খবর পেলাম যে পিলখানায় কিছু একটা দুর্ঘটনা ঘটছে। সারাদিন আমরা দেখলাম যে অনেক অ্যাক্টিভিটি হলো সেনাবাহিনী পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, কিন্তু সত্যিকার অর্থে আমরা যা আশা করি সেনাবাহিনীর সদস্য হিসেবে যে দায়িত্বটা ছিল, যে এই ধরনের কর্মকাণ্ডে কী রিয়াকশন হওয়া উচিত, সেরকম কিছুই হলো না। আমরা প্রায় 12:30 থেকে দেখলাম যে ভারতীয় টেলিভিশন 2টা চ্যানেলে প্রথম খবর দেয় যে ডিজি এবং তার ওয়াইফ এবং কর্নেল মুজিব, সেক্টর কমান্ডার ঢাকা, তাদেরকে হত্যা করা হয়েছে, বিদ্রোহ চলছে। আমরা 2টার দিকে দেখলাম হাজারিবাগের গ্র্যান্ড দিয়ে, ফেরেজ গ্র্যান্ড দিয়ে 2টা লাশ, কর্নেল এনায়েত এবং কর্নেল মুজিবের লাশ বেরিয়ে আসলো। 3টার সময় দেখলাম স্বয়ং প্রধানমন্ত্রী 14 জন বিদ্রোহীর সাথে বা কিলারের সাথে মিটিং করছেন যমুনাতে। 26 তারিখে আমরা দেখলাম বিদ্রোহটা শেষ হলো, এবং আস্তে আস্তে সংখ্যাটা জানতে পারলাম যে 57 জন অফিসারকে, বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে চৌকস দেশপ্রেমিক অফিসারদেরকে পরিকল্পিতভাবে এই পিলখানার মধ্যে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই সাথে এই দেশের আরও সর্বমোট 74 জনকে ওই ঘটনায় প্রাণ হারিয়েছিল, যা সত্যি বাংলাদেশের ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায়। আপনি রিয়াকশনের কথা বলছেন, জি। কোন পর্যায়ের রিয়াকশনের কথা আপনি বলছেন? সরকারের তরফ থেকে, উইদিন মিলিটারি থেকে? সব পর্যায়ে। মানে বিষয়টা হচ্ছে যে এরকম একটা বিদ্রোহের ঘটনায় যে রিয়াকশনটা হওয়া উচিত ছিল সেটা তো হয় নাই, সেটাই আমাদেরকে প্রথম অবাক করেছে। তারপরে যখন আমি কমিশনের মেম্বার হলাম, তখন দেখলাম যে ঘটনাটা এক্স্যাক্টলি অপোজিট। রাদার ইট ওয়াজ এ কেয়ারফুলি প্ল্যান্ড অ্যান্ড ডেলিভারেটলি এক্সিকিউটেড কিলিং অপারেশন, যার মধ্যে একটা সিলেক্টেড টিম অফ অফিসার। প্রথম কমিশন নিয়ে অনেক নাটকের কথা আমরা শুনেছি, আপনি একেবারে ওই কমিশনের সদস্য ছিলেন, আমাদেরকে যদি একটু খোলাসা করে বলেন তখন কি হয়েছিল? 26 তারিখ বিকালে তো বিদ্রোহ শেষ ঘোষণা করা হলো সব নিয়ন্ত্রণে, বাট আমরা যতটুকু জানতে পারলাম তখন মাত্র ডিএডি তৌহিদ পিলখানাতে ছিল, আর তার সাথে 200 বিডিআর সদস্য ভিতরে ছিল।
পরদিন সকালে 27 তারিখে অফিসে স্বাভাবিকভাবে অফিসে আসি, যখন 11টার দিকে আমাকে ফোনে জানানো হয় যে আমি এরকম বিডিআর এর হত্যাকাণ্ডের বিষয়ে বা বিদ্রোহের বিষয়ে, তখনও পর্যন্ত একটা বিদ্রোহ যে তদন্ত কমিশন হচ্ছে, ওইটার আমি একজন সেনা প্রতিনিধি, সেনাবাহিনীর তরফ থেকে সদস্য। আমার সাথে অন্যান্য 3 বাহিনী আছে, প্লাস আর্মির যে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রিগেডিয়ার নূর, উনিও থাকবেন, প্লাস অন্যান্য সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের সদস্য থাকবে। 27 তারিখ বেলা 3টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম ওই সভা হবে ওই কমিশনের। যথাযথ অফিস আর্লি শেষ করে আমরা 3টার আগে পৌঁছে গেলাম ওখানে। কমিশন যখন সবাই এক এক করে আসতে শুরু করলো, সব শেষ আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন এবং তার সাথে আইন প্রতিমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট কামরুল। তখন আমরা বুঝতে পারলাম যে পুরো টিমটা কি, আর তার আগ পর্যন্ত কিন্তু আমরা পুরো টিম নিয়ে ধারণা ছিল না, যেহেতু ফোনে আদেশটা হয়েছে। তো ওই সব থেকে আশ্চর্য বিষয় ছিল, এরকম একটা দুর্ঘটনার পরে আমরা একটা কমিশনের সদস্য হিসেবে ওখানে বসছি, কিন্তু ওখানে যে আলাপ ছিল আমাদের এই সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়া বাকিদের মধ্যে, আমি খুব একটা ভাব গাম্ভীর্য বা শোকের কোনো চিহ্ন দেখছিলাম না। ওই বিষয়টা যেহেতু আমাকে অবাক করে, এর আগেও আমি যেটা বলেছি মিডিয়াতে, তখন আমি সারা খাতুনকে প্রশ্ন করি যে মাননীয় মন্ত্রী, এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি না জাতীয় পর্যায়ের তদন্ত কমিটি? তখন উনি একটু বিরক্তির সাথে আমাকে আবার পাল্টা প্রশ্ন করেন, কেন আপনি জানেন না যে এটা জাতীয় কমিশন? তখন আমি আবার ওনাকে পাল্টা প্রশ্ন করি যে তাহলে তো মাননীয় মন্ত্রী, আপনি এবং জনাব কামরুল 25 তারিখ রাত্রে 12টার পরে দীর্ঘ সময় পিলখানাতে ছিলেন, আপনাকে তো তাহলে জাতীয় কমিশনকে বলতে হবে আপনারা ওই সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড বন্ধ করা, অফিসার এবং তাদের পরিবারকে উদ্ধার করা এবং জানমালের যে ক্ষতি হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, এটা বন্ধ করার জন্য আপনি কি অবদান রেখেছেন? আপনি কি করে কমিশনের আহ্বায়ক এবং আপনারা দুজন? সাথে সাথে পরিবেশটা পাল্টিয়ে গেল এবং আমরা ওই সচিব ছিলেন গোলাম হোসেন, ম্যাডাম চলেন আমরা পিলখানা যাই। তো আমরা পিলখানা চলে আসলাম। সন্ধ্যার দিকে ভিজিট করে পরদিন সকালে যখন অফিসে ফেরত আসছি, 10:30 11টার দিকে ফোন আসলো আবার, এই কমিশন বাতিল। আমি বুঝলাম যে নিশ্চয়ই তাহলে আমার প্রশ্নের বা আমার ইয়েতে কাজ হয়েছে। 1টার দিকে আবার নতুন নিউজ আসলো যে স্যার নতুন কমিশন হয়েছে, আপনি নাই। আই ওয়াজ রিলিভ যে ঠিক আছে, আমি কিছুটা আন্দাজ করছিলাম যে কমিশন কতটুকু করতে পারবে কি পারবে না। 2টার দিকে আবার ফোন আসে যে স্যার দ্বিতীয় কমিটি বাতিল, আপনাকে বাদ দেওয়ার কারণে আমরা এই কমিটি মানি নাই, আপনাকে আবার ইনক্লুড করা হয়েছে। 28 তারিখে যে বিকাল 3টায় পিলখানাতে মিটিং হওয়ার কথা ছিল, ওইটা স্থগিত হলো। আজকে মিটিং হবে না, আগামীকাল 3টায়। নতুন করে যেটা হলো, অর্থাৎ তৃতীয়বার যেটা হলো, সেখানে কমিশনের ওই সারা খাতুন এবং অ্যাডভোকেট কামরুলকে বাদ দিয়ে অবসরপ্রাপ্ত সচিব আনিসুজ্জামানকে সভাপতি করা হলো, বাকি মেম্বাররা সেম থাকলো। ওখানে অন্যান্যর মধ্যে ছিলেন সেক্রেটারি, যে আইন সচিব ছিলেন হাবিবুল আওয়াল, যিনি পরে কমিশন জি সবাই পুরস্কৃত, ম্যাক্সিমামই পুরস্কৃত হয়েছে, আমি আপনাকে একজন একজন করে বলতে পারবো। তারপরে এটার এই কমিশন কি কাজ করলেন এবং এটার শেষ কি হলো? প্রথম প্রতিবন্ধকতা ছিল যে কমিশনের টার্মস অফ রেফারেন্সে ছিল পটভূমি, কারণ এবং সুপারিশ। এত বড় একটা হত্যাকাণ্ড হলো, বিদ্রোহ বলি, হত্যাকাণ্ড যাই বলি, বাট এটার এই 3টা বিষয় কিন্তু এই কমিশনের কিছুই করার ছিল না। কমিশন তো পটভূমি, ফ্যাক্ট ফাইন্ড, এক্স্যাক্টলি। তো উদ্দেশ্যই ছিল একটা কমিশন করা দরকার, একটা হবে, একটা গল্প লেখা হবে, সেটাতে সবাই সই করবে, শেষ হয়ে যাবে এবং হয়তো বৃহত্তর তদন্তের জন্য সুপারিশ করে শেষ। তার মানে আপনি কি ব্যক্তিগতভাবে সেই সময় কনভিন্সড হয়েছিলেন এই ব্যাপারে যে এই কমিশন আসলে যে উদ্দেশ্যে হওয়া উচিত সেই উদ্দেশ্যটা হয়নি এবং সেই উদ্দেশ্য সার্ভ করতে যাচ্ছে না, আপনি কি কনভিন্সড হয়েছিলেন তখন? আমি তো প্রথম সারা খাতুনকে নেওয়ার পরের থেকে আমার সন্দেহ হয় এবং পরবর্তীতে টার্মস অফ রেফারেন্স দেখার পরে সন্দেহটা আরো গভীর হয় এবং পরবর্তী কমিশনের কার্যক্রম, প্রতিদিন আমরা নর্মাল অফিস করে 3টার সময় বিডিআর ওই অফিস মেসে কমিশন বসতো। ওখানে ম্যাক্সিমামই দেখতাম যে বসার পরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা গল্প গুজবে চা খাওয়াতে চলে যেত এবং কেমন একটা হালকা পরিবেশে কাজ হতো, যে ইজি গোয়িং, ঠিক আছে কাকে ডাকা হবে হবে না, এগুলো নিয়ে খুব একটা সিরিয়াস কোনো প্ল্যানিং আমরা, এত গুরুতর একটা ইস্যু নিয়ে আপনারা কাজ করছেন খুব ক্যাজুয়ালি, সেটা এই কর্ম মানে কার্যক্রমের মধ্যে তার কোনো প্রতিফলন আমরা দেখছিলাম না। তো অন্য কেউ ডিস্টার্ব না হলেও আমরা সশস্ত্র বাহিনীর যে 3জন ছিলাম তারা একটু ডিস্টার্ব ছিলাম যে এরকম একটা হত্যাকাণ্ড তদন্ত এত ইজি গোয়িং ওয়েতে চলছে কেন। তো আমরা নিজেরা একটু মানে আলাদাভাবে তদন্ত কার্যক্রম শুরু করি এবং কাজ শুরু করার পরপরই তখন র্যাব এবং ডিজিএফআই, এনএসআই তে অনেক অফিসার ছিল যারা
চাচ্ছিল যে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক, বিশেষ করে র্যাব এবং ডিজিএফআই। ওরা কিন্তু তথ্য দেওয়া শুরু করে, ইয়াং অফিসাররা। তাদের বসরা জানতো না, কেন বস লেভেলে চেঞ্জ হয়ে গেছে, জুনিয়র লেভেলে তখনও চেঞ্জ করতে পারে নাই। আর এই চেঞ্জটা আমরা কমিশন চলার পরে বা পরবর্তীতে যেটা জানলাম যে জেনারেল মঈন ভারতে ভিজিট করে আসার পর থেকেই সেনাবাহিনী পর্যায়ে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল ইলেকশনের আগ থেকেই। একটা হচ্ছে যে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য তারা বিভিন্ন জায়গায় ক্রিটিক্যাল পয়েন্টে অফিসারদেরকে সেট করেছে, এবং এই হত্যাকাণ্ডের উপলক্ষেও র্যাব, ডিজিএফআই, এনএসআই এবং বিডিআরে একটা গ্রুপ হচ্ছে যাদেরকে লিস্টেড করা হয়েছে, তাদেরকে আইন ভেঙেও মানে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম ভেঙে তাদেরকে বিডিআরে পোস্টিং করা হয়েছে এবং বদলি নিশ্চিত করা হয়েছে। এখানে আমি প্রচলিত নিয়ম বলতে এটা বোঝাচ্ছি, সেনাবাহিনীতে একটা সশস্ত্র বাহিনীতে প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে আমাকে রেগুলার ইউনিটে থেকে আমি বেশি দিন বাইরে চাকরি করতে, একটা টেনিওর বাইরে চাকরি করলে আবার আমাকে রেগুলার ইউনিটে ফেরত আসতে হবে। রেগুলার ইউনিট বলতে আমি যদি লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড বিলো হই, আমাকে একটা ইউনিটে চাকরি করতে হবে, ব্রিগেডিয়ার হলে একটা ব্রিগেড কমান্ড করতে হবে। আর এছাড়া যদি আমি একটা স্টাফ লেভেলে কোনো আর্মির ভিতরে কোনো হেডকোয়ার্টার লেভেলে চাকরি করি, তাহলে এটাকে বলা হয় এক্সট্রা রেজিমেন্টাল এমপ্লয়মেন্ট, ইআরই, বা স্কুলের ইনস্ট্রাক্টর, এটা ইআরই। আর বাইরে যদি আসি, যেমন র্যাব, ডিজিএফআই, এনএসআই, বিডিআর, এটাকে বলা হয় আপনার ডেপুটেশন। তো এই ডেপুটেশনেও আসলেও আমাকে ফেরত যেতে হবে আর্মিতে, আর হেডকোয়ার্টারে পোস্টিং বা অন্য কোথাও ইনস্টিটিউশনে পোস্টিং হলেও আমাকে ইউনিটে ফেরত যেতে হবে। একটা টেনিওর করে আবার আমাকে সেকেন্ড ইয়ারি বা ডেপুটেশনে যেতে হবে। তো আমরা দেখলাম যে ডেলিবারেটলি একটা সেকশন অফ অফিসার্সকে ওই র্যাব থেকে বিডিআরে, ডিজিএফআই থেকে বিডিআরে মনে করা যায় একার ঘাড়ে ধরে নিয়ে এসে তাদেরকে জয়েন করানো হয়েছে, অ্যান্ড ওভার এ পিরিয়ড অফ 6 months। পরে যখন হত্যাকাণ্ডের পরে আমরা মেলানোর পরে দেখলাম এই অফিসারগুলো কিভাবে আসলো। মানে 23 তারিখে জয়েন করছে, তাকে সিভিলের থেকে ইউনিফর্ম, বিডিআর এর টেলার আছে কিন্তু, মানে নিজস্ব টেলার আছে যারা ইউনিফর্ম বানায়, দে নো হাউ টু মেক ইট। আর বিডিআর এর আশেপাশের সিভিল টেলাররাও কিন্তু কিছুটা এক্সপার্ট ইউনিফর্ম বানানোতে। তো ভিতরের টেলার বানাতে পারবে না জেনে বাইরের থেকে ইউনিফর্ম বানায় তাকে দরবারে হাজির করা হয় 25 তারিখে। দ্যাট ওয়াজ দ্য থিং দ্যাট অ্যাট্রাক্টেড আস, হু আর দিস অফিসার্স। তখন আমাদের মনে হয় যে নায়গত একটা দেয়ার ওয়াজ এ লিস্ট, যাদেরকে ইনশিওর করা হয়েছে জয়েন করবে। এর মধ্যে যেরকম কর্নেল গুলজার আছে, আরও অনেকে যারা রয়েছে, যারা মানে পরবর্তীতে ক্যাপ্টেন তানভীর, এগুলো সব কিন্তু ওই লিস্টেড এবং আনা হয়েছে। আমার অধীনস্থ অনেকগুলো অফিসার, আমি যাদেরকে বিদায় দিয়ে 1 মাস আগে বিদায় দিছি, তাদেরকে আমার ডেথ লিস্টে দেখতে হয়েছে। দ্যাট ওয়াজ ভেরি স্যাড। জেনারেল হাসান নাসির, আমরা ওই প্রসঙ্গে একটু যাবো, এটা ষড়যন্ত্র ছিল কি ছিল না। আমরা যেটা আলোচনা করছিলাম যে কমিশনে আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম হলো এবং কি কন্ট্রিবিউট করলেন কমিশনে, সেটা যদি আমরা এই কমিশনের কাজ শুরু করলে, এই যে বললাম যে একটু ইজি গোয়িং ছিল, তো উই বিকাম সিরিয়াস। কিছু কিছু তথ্য যখন অফিসাররা আমাকে দেওয়া শুরু করছে এবং আমি কমিশনকে দিলে কমিশন বিব্রত এবং অবাক হচ্ছিল যে আমি কিভাবে তথ্যগুলো পাই। এটা যেহেতু অফিসিয়ালি আসছিল না, আমার রিকোয়েস্ট ছিল কমিশন এটাকে ভেরিফাই করবে। আপনি বলতে চাইছেন যে পার্সোনাল চ্যানেলে আপনার কাছে এইসব তথ্য আসছিল? ইয়াং অফিসাররা তো তারা দে ওয়্যার অ্যাডামেন্ট টু ফাইন্ড আউট হোয়াট হ্যাজ গন রং, ওকে, অ্যাকচুয়ালি কি ঘটছে। এবং সেটা তখনকার কমিশনের পছন্দ হচ্ছিল না, আপনি কি সেটা এক্স্যাক্টলি কমিশন তো উইথ এ ডিফারেন্ট মিশন তারা আসছে, যেটা পেপার ওয়ার্ক করবে, রিপোর্ট সাবমিট হবে। বাট এর মধ্যে আমার কাছ দিয়ে সবাই আর্মি ইয়াং অফিসাররা কিন্তু দে ওয়্যার ভেরি মানে ডিটারমাইন্ড, এবং যেভাবেই হোক তারা বের করবে কি হয়েছে, কি মানে কিভাবে এত বড় একটা দুর্ঘটনা, হত্যাকাণ্ড ঘটলো। তাই সেই হিসেবে তারা নিজস্ব লেভেলে বিডিআর এর সাথে ইন্টারাক্ট করছে, ট্রুপসের সাথে ইন্টারোগেশন করতেছে, তারপরে কল মনিটর করতেছে। র্যাবে যারা ছিল কল রিপোর্ট গুলো আমাকে দিচ্ছিল। তারপরে বিভিন্ন ওই র্যাবের একটা অফিসার যে যেরকম আপনার ওই বিএনপির যে নেতা ছিল, তাকে পিন্টু নামে একটা বেনামি চিঠি আছে যে সে নদী পারাপারে সাহায্য করছে বিদ্রোহীদের। র্যাবের যে অফিসারটা আমাকে চিঠিটা হ্যান্ড ওভার করে, একটা বেনামি চিঠি, যে একটা অজ্ঞাত নাম দিয়ে লেখা রয়েছে যে পিন্টু 25 তারিখ রাত্রে বিদ্রোহীদের পারাপারে সাহায্য করছে। যে হ্যান্ড ওভার করে সে আবার আমাকে বলে যায় আস্তে করে কানে কানে যে স্যার এটা কিন্তু আমার অফিসে টাইপ করা। এবং ওইটাই আমরা বেশ কিছুদিন পরে দেখলাম সিআইডি থেকে একই বেনামি চিঠি আমাকে অফিসিয়ালি আমাদেরকে ফরওয়ার্ড করলো। এই ধরনের ঘটনা। পিন্টুকে অ্যারেস্ট করার কারণ কিন্তু এই চিঠিটাই ছিল, বেনামি চিঠি ছিল, এবং তারপর আলটিমেটলি তাকে জেলে মরতে হয়েছে। এই কার্যক্রমগুলো প্লাস তোরাবালিকে আমরা পেলাম মানে খুব বড় আকারের ইনভলভ, যে রিটায়ার্ড সুবেদার, তার ছেলে হচ্ছে শীর্ষ সন্ত্রাসী লেদার লিটন। এরা দুইজন মিলেই কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে বা তাপসের সাথে, ব্যারিস্টার তাপসের সাথে ক্লোজলি লিঙ্ক ছিল। ইলেকশনের আগের থেকে বিডিআর এর সাধারণ সৈনিকদের সাথে লিঙ্ক ছিল যে তোমরা তাপসকে ভোট দিবা এবং তাপস তোমাদের দাবি দেওয়া
বিডিআর এর যে বেতন টেতন ভাতা রেশন নিয়ে যাদের ডাউট আছে মানে দাবি দেওয়া আছে ওগুলো সরকার আসলে আপনাদের সেই কমিশনের ফাইন্ডিংসটা কি হলো? সত্যিকার অর্থে ফাইন্ডিংস কিছু হয় নাই, বাট ফাইন্ডিংস হওয়ার আগেই তো আমাকে নিষ্ক্রিয় করা হয়ে গেছে। যখন আমি যখন আমি এই ধরনের এই যে তোরাবালির গল্পটা বলছি এটা শেষ করলে বুঝবেন, ওর একটা কল রেকর্ড আমার কাছে আসে। ওই এরকম একটা অফিসার এসে আমাকে কল রেকর্ডটা দিয়ে কয়েকটা কল রেকর্ড দেয়, তার মধ্যে আমি এটা বেশি ইন্টারেস্টিং পাই। ওইটার মধ্যে দেখলাম এই সুবেদারের কাছে 24, 25, 26, 27 এই 4 দিনের মধ্যে সিঙ্গাপুর থেকে একটা মিস কল 4টা কল হয়, আর ইন্ডিয়া থেকেও এরকম 4টা কল হয়। তো বাই দিস টাইম সে অলরেডি অ্যারেস্টেড জেলে। তা আমি প্রথম ইয়ে করলাম যে জেলে যারা আছে ওদের সাথে কথা বলা দরকার আমাদের, এই বিডিআর এর যারা। তখন একটা প্রোগ্রাম করে আমরা ওর মধ্যে আমি আবার লিস্ট করে দিলাম যেন তোরাবালিকে রাখা হয়। অন্য সবার সাথে কথা বলার পরে যখন তোরাবালি আসছে তখন আমি ওই কল রেকর্ডটা যে আমার কাছে আছে আমি কাউকে বলি নাই। কথা বলতে বলতে আমি শুরু করলাম তোরাবালির সাথে কথা বলা যে আপনার কোনো আত্মীয় স্বজন বিদেশে আছে কিনা, মানে আপন কেউ? না স্যার আমার কেউ নাই। বন্ধু বান্ধব? না কেউ নাই। পাড়া প্রতিবেশী? না স্যার আমার কেউ বিদেশে নাই। যখন সব সোর্স নো বললো তখন আমি ওই কল রেকর্ডটা বের করে তার ফোন নাম্বারটা চেক করি, যে নাম্বারটা, এই নাম্বারটা কি আপনার? বলে জি স্যার এটা আমার। এই যে আপনার গত 2 মাসের কল রেকর্ড আমার কাছে আছে, কিন্তু আমি দেখতেছি যে আওয়ামী লীগের পলিটিক্যাল লিডারদের সাথে তো কথা আছেই, যে নাম্বারগুলো আমরা তখনও নিশ্চিত করতে পারি নাই। এই 9টা কল বিদেশ থেকে আসছে, এর মধ্যে 4টা ইন্ডিয়ার থেকে এবং 5টা সিঙ্গাপুর থেকে, একটা মিস কল সহ 5টা কল। এই কল যখন আসছে তখন সে চুপ। ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমাকে এরপরে এরকম কয়েকটা ঘটনার পরে আমাকে নিষ্ক্রিয় করে ফেলা হয়। চুপ মানে সে কি এটা কোনোভাবে এক্সপ্লেইন সে কোনোভাবে এক্সপ্লেন করতে পারলো না, বিকজ ইটস এ রেকর্ড না। বাট যেটা দুর্ঘটনা যেটা হয়েছে, আমার যেটা ধারণা, পরবর্তীতে যে কল রেকর্ডটা কমিশন সাবমিট করেছে ওইটার মধ্যে আমার কাছে যে কল রেকর্ড ছিল ওটার মধ্যে যদি তার 300 কল থাকে, যেটা কমিশন পেপার ওয়ার্ক হিসেবে জমা করছে অ্যানেক্সার হিসেবে, সেটাতে হয়তো ছিল 100 কল। মানে ওই বিদেশি কল সহ আওয়ামী লীগ লিডারদের সব কল ডিলিট করে একটা প্রিন্ট আউট নিয়ে দুটাই আমার কাছে তখন আবার পরবর্তীতে হাতে এসেছিল যে নতুন একটা কল রেকর্ড আসছে। মানে একটা হচ্ছে যে আনঅফিসিয়ালি আমার কাছে আসছে যখন আমি এই জেল থেকে মানে কথা বলে যখন ফেরত আসছি, তারপরে আবার একটা কপি, যেহেতু এটা তো তোরাবালির রেকর্ড, তখন দেখি যে এটা হাফেরও কম হয়ে গেছে। তো এটা ডেলিভার, তখন তো আমি নিশ্চিত হয়ে গেছি যে বাকিগুলোও মানে সব ডিলিট করে মানে কমিশনকে নিষ্ক্রিয় করে ফেলা হলো কিভাবে? এই জিনিসগুলো যখন বেরিয়ে আসছিল যে ভারতের কল, তারপরে তোরাবালি বা পলিটিক্যাল লিডারদের সাথে লিঙ্ক, ওই যে কিলাররা চট্টগ্রামে প্রথম ধরা পড়লো, যে মেইন কিলারদের প্রথম একটা গ্রুপ ধরা পড়ছে চট্টগ্রামে, ওই ওদের স্টেটমেন্ট আমার কাছে চলে আসে। তো ওইটার মধ্যেও তো বেরিয়ে আসে যে কার কোন পলিটিক্যাল লিডারদের সাথে তারা দেখা করছে, কথা বলছে। এই চিঠিগুলো যখন আমি এই স্টেটমেন্টগুলো যখন কমিশনকে প্লেস করি, তারা একটু বিব্রত হয় যে আপনি এগুলো কোত্থেকে পান। তাই আমি বলি যে আমি কোত্থেকে পাই সেটা বিষয় না, আপনি এগুলো যাচাই করেন যে এটা কারেক্ট কিনা। তাদেরকে যারা অ্যারেস্ট করছে তাদেরকে পাঠালে তারা বলবে এটা কারেক্ট। ওইটা না করে আমাকে উল্টা চ্যালেঞ্জের মধ্যে ফেলে। একটা পর্যায়ে আমার কাছে 2জন রক্ষী বাহিনী, আমার সিনিয়র রিটায়ার্ড অফিসার আমার অফিসে আসেন 2টা ডিফারেন্ট ডেটে, একই কথা বলেন যে আমি একটা মানে গণভবনে আপার বেডরুমে আমি আলাপের বিষয়, আমি মানে কি ব্যাপার, আমি আপা কোন আপা, তোমার কেন প্রধানমন্ত্রী, মানে একেবারে প্রাইভেটলি আপনার ব্যাপারে আলাপ হচ্ছে, আমার ব্যাপারে, মানে এই কমিশনে যে আমি মানে বিকাম হোস্টাইল মেম্বার, উইটনেস হোস্টাইল হয়, আই বিকাম হোস্টাইল মেম্বার অফ দি কমিশন, যে আমি অ্যাগ্রেসিভলি ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। তখন ওই প্রশ্ন মানে ইয়েটা কি করবা, তোমার একলা চলাফেরা করো, ভাবি বাচ্চারা একলা চলাফেরা করে, কি দরকার, আওয়ামী লীগ খুব খারাপ, এত রিস্ক নিয়ে কি করবা, আপার সাথে কথা হয়েছে, একটা প্রমোশন দিবা, ক্লিন একটা সই করলে একটা প্রমোশন দিবে, যেখানে যাইতে চাও সেখানে যাইতে পারবা, মানে কোথাও অ্যাম্বাসেডার দেশে তো আর রাখবে না, বিদেশে কোথাও যেতে চাইলে যেতে পারবো। আমি তাদেরকে মানে দোয়া করেন। একটা উদাহরণ দিলাম, জেনারেল রফিকে যে যশোরের হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট, যে একটা জেনারেল ঢাকায় আসবে, তার আল্লাহ মৃত্যু লিখে রাখছিল যে সে পাইলানে ঝুলে মরবে, তো হেলিকপ্টারে চড়ে সে পাইলানে যে ঝুলছে। তাই বললাম যে আমার যেখানে মৃত্যু হবে বা আমার পরিবারের যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানে সে যে কোনো ভাবেই পৌঁছাবে, ঠিক টাইমে এবং ঠিক তরিকায় তার মৃত্যু হবে। ওইটাকে চেঞ্জ করতে পারবেন না। অফারটা নিলেন না? জি। জেনারেল হাসান নাসির, বিডিআর এর এই ঘটনা ষড়যন্ত্র কি ষড়যন্ত্র নয়, এটা নিয়ে প্রচুর আলাপ হচ্ছে। আপনি কমিশনের একজন সদস্য ছিলেন, এটা আপনি কিভাবে দেখেছেন এবং কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি আসলে ষড়যন্ত্র নাকি ষড়যন্ত্র নয়, আপনার মূল্যায়নটা? সত্যিকার অর্থে আমার কনক্লুডিং পয়েন্টস যদি জিজ্ঞেস করেন, এই এত বড় আকারের একটা হত্যাকাণ্ড, যেটা দিয়ে শুধু সীমান্ত বাহিনী না, বিডিআর বাংলাদেশ রাইফেলস না,
বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হয়েছে। এক ঢিলে কয় পাখি বলবেন আমি জানি না, বাট এই ঘটনার সাথে সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করা হয়েছে। এবং বাংলাদেশ 2009 সালে যে স্বৈরাচারী শাসনের প্রবর্তন হয়েছিল, এটা শুরু হয়েছে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড দিয়ে। এবং দ্যাট ওয়াজ দ্য রিজন আমরা আইসিটিকে কনভিন্স করতে পারছি যে যদিও এটা পিপল ইন ইউনিফর্ম ডায়েড, তারা কিন্তু বলতেছে যে আইসিটির মামলায় বাদী হইতে গেলে তাকে সিভিলিয়ান হইতে হবে, মানবতার বিরুদ্ধে অভিযোগ একজন সিভিলিয়ানের প্রতি হইতে হবে। তখন আমরা কনভিন্স করি যে তারা দেওয়ার ইন ইউনিফর্ম বাট দেওয়ার হিউম্যান বিং উইদাউট ওয়েপন। দরবার হলে তারা দরবার কথা শুনতে গেছে। দে ডাইড অ্যাজ সিভিলিয়ানস অ্যান্ড হিউম্যান বিংস, যদিও তারা ইউনিফর্মে ছিল। যদি ব্যাটল যুদ্ধরত অবস্থায় হতো তাহলে জেনেভা কনভেনশন আসতো না। আমরা ষড়যন্ত্র তত্ত্ব বলছিলাম, ষড়যন্ত্র কিভাবে এটাকে এস্টাবলিশ করা যায়? অ্যাবসলিউটলি 100% এটা ষড়যন্ত্র। মানে কি এলিমেন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন? এখানে যেহেতু ওই যে লিস্ট আউট করে পোস্টিং করা হয়েছে এবং চেক করা হয়েছে, এনশিওর করা হয়েছে যে কে মরছে, কয়েক ক্যাটাগরিতে এখানে বন্দি রাখা হয়েছিল। এক গ্রুপকে দেখা মাত্র গুলি করা হয়েছে, এক গ্রুপকে যারা নিকট আত্মীয় গ্রুপ বলা যেতে পারে যে আওয়ামী লীগ পরিবারে, তাদেরকে নিয়ে কোয়ার্টার রাখা হয়েছে। যারা সরাসরি ষড়যন্ত্রের সাথে জড়িত তারা সৈনিকদের সাথে মিলে থাকছে এবং 3 দিন পরে বেরিয়ে চলে আসছে। এই অফিসাররাও কিন্তু সত্যিকার অর্থে এই অফিসারদের মানে ডিজিএফআই, র্যাব, এনএসআই এইটার মিলিটারি অফিসারদের সম্পৃক্ততা না হলে এত বড় আকারের একটা হত্যাকাণ্ড ঘটানো কখনো সম্ভব ছিল না। একটা প্রশ্ন আমার নিজের মনের মধ্যে আছে এবং আমি মনে করি যে অনেকের মধ্যেই প্রশ্ন, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার মাত্র কদিনের মধ্যে এই ঘটনাটা ঘটলো, তাহলে এই যে ষড়যন্ত্র যদি হয় তাহলে এটা সাজিয়ে তারা যাদেরকে টার্গেট করেছিল সেই সব লোকদের এই অল্প দিনের মধ্যে কিভাবে পোস্টিং করলো এখানে? না, বাট এই পোস্টিংটা শুরু হয়েছে তো ধরেন জেনারেল মঈনের ভারত ভিজিটের পর থেকেই। আপনি বলছেন যে গভর্নমেন্ট ইলেকশনের আগের থেকেই, ইলেকশনটা হয়েছেই ওইটার মাস্টার প্ল্যানের উপরে, এবং সেই সময় থেকে অ্যাডজাস্টমেন্ট শুরু হয়েছে অফিসারদের, কাকে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে নেওয়া হবে এই পরিকল্পনার অংশ হিসেবে, এবং কাকে হত্যাকাণ্ডের টার্গেট যাদেরকে করা হয়েছে তাদেরকে এনশিওর করা হয়েছে তারা যেন বিডিআরে জয়েন করে। এবং এই কার্যক্রমগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে নিশ্চিত হবেন যে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এবং এই অফিসাররা যদি যে আর্মি হেডকোয়ার্টারে যে ব্রাঞ্চটা পোস্টিং করে তারা তো লিস্ট করে করে পোস্টিং ইন করছে, ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে যে ইন করছে তারা ষড়যন্ত্রের অংশ। আর বিডিআরে যাদেরকে জোর করে আনা হয়েছে, মিশন থেকে ফেরত আসছে, তার ছুটি পাওয়ার কথা 1 মাস, বলা হয়েছে তুমি এক্ষুনি জয়েন করো বিডিআরে, ছুটি বাতিল করে জয়েন করা হয়েছে। র্যাবের থেকে তার আর্মিতে ফেরত যাওয়ার কথা, সে সরাসরি বিডিআরে আসছে এবং তাকে ওই রাত্রে ইউনিফর্ম বানায় পরদিন হাজির করা হয়েছে। এই সমস্ত ঘটনা, তার মানে তো এই যারা এইগুলো এনশিওর করছে দেয়ার আর মিলিটারি অফিস। এইটাকে এখন সবাই বলতেছে যে আর সেনাবাহিনীর দুর্নাম হচ্ছে। তো দুর্নাম তো যারা সত্যিকার এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বা এটার সাথে ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, এই যে ব্যাটালিয়ান বিদ্রোহের সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল 44 রাইফেল ব্যাটালিয়ান, তার অধিনায়ক কর্নেল শামস, তার অধীনস্থ আরো 3 জন অফিসার, এরা সবাই সুস্বাস্থ্যে মানে সশরীরে বেরিয়ে আসছে বীরের মতন। শামস ওখান থেকে সরাসরি যমুনাতে গেছে, ওইখানে তার নিয়োগ পরিবর্তন হয়েছে, সে এসএসএফ এ গেছে, এটাও আইনের পরিপন্থী। এই কার্যক্রমগুলো শামস কোনো বিচারের আওতায় আজ পর্যন্ত আসে নাই। সেনাবাহিনীর, পৃথিবীর কোনো সেনাবাহিনীর ইতিহাসে এমন কোনো ট্রেডিশন নাই যে ব্যাটালিয়ন বিদ্রোহ করে সেই ব্যাটালিয়নের অধিনায়ক বা অফিসারদেরকে দায়ী করা হয় নাই কোথাও। বাট আমরা দেখলাম আমাদের সর্বোচ্চ কোর্ট, হাইকোর্ট থেকে যে সিদ্ধান্তটা আসলো ক্রিমিনাল কোর্টে বিচার হবে, তার মধ্যে শামস সেটা কিন্তু সাক্ষী, আসামি না। আমরা এই ঘটনার পর একটা কথা খুব শুনেছি যে বিডিআরে যারা জওয়ান অর্থাৎ সাধারণ সদস্য যারা, তারা খুবই ডিপ্রাইভড হয়েছে অনেক ব্যাপারে। তারা প্রমোশনের ক্ষেত্রে ডিএডির উপরে যেতে পারেনি। ডাল ভাত কর্মসূচি তখন যেটা হয়েছিল সেখানে তাদেরকে খুব ব্যবহার করা হয়েছে, কিন্তু তারা এর বেনিফিটটা পায়নি। তারপরে বিডিআরের জওয়ানদের আনঅফিসিয়াল অনেকভাবে ব্যবহার করা হয়, ম্যালট্রিট করা হয় তাদের প্রতি, সেনাবাহিনী থেকে আগত কর্মকর্তারা এটা করেন। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এটা ছিল এই হত্যাকাণ্ডের জন্য যে ন্যারেটিভটা তৈরি করা হয়, সেই ন্যারেটিভের একটা বক্তব্য হচ্ছে যে পয়েন্টগুলো আপনি বললেন। দাবি দেওয়া হচ্ছে যে আমরা তো এখন দেখছি এখন দাবি দেওয়ার সিজন চলতেছে, সবারই দাবি আছে, এরকম বিডিআরেরও তো দাবি থাকতে পারে। আমি একটা প্যারামিলিটারি ফোর্স, সেনাবাহিনী রেশন পায়, আমার তো একই স্ট্যান্ডার্ডে পাওয়ার কথা না। বা পুলিশ, বিডিআর, হোম মিনিস্ট্রির একটা বাহিনীর যে ফ্যাসিলিটিস থাকবে সেনাবাহিনীর একটু ডিফারেন্ট থাকবে, সব দেশে এটা আছে, আমাদেরও তাই ছিল। তখন একটা ট্রেন্ড ছিল যে ওই বিডিআরও আর্মির সমান সুবিধা চাই, পুলিশও আর্মির সমান সুবিধা চাই, আনসারও চাই, এই দাবি দেওয়ার একটা অংশ ছিল বিডিআরের এই দাবি। ডাল ভাতের যে অভিযোগটা রয়েছে, প্রথম শুরুতেই কিন্তু আমার এটা ফাইন্ডিংস ছিল যে আমি ডাল ভাতে অনিয়ম যদি হয়ে থাকে, যে ঠিক আছে কোন একটা আইটেম সাপ্লাই দিতে হবে, যারা ইনভলভ ছিল তারা হয়তো তাদের পরিচিত কাউকে বলছে এটা সাপ্লাই দিতে,
মানে আমার ওই দোকানগুলো চালাইতে হবে, কে করবে, তা আমি পরিচিত কাউকে ডাকছি। এইটুকুর মধ্যেই কিন্তু অনিয়ম। মূল বিষয় যেটা ব্যাপক দুর্নীতির বিষয়টা আমি চেক করি। সরকার 300 কোটি টাকার চাল, খুব সম্ভব অ্যামাউন্ট আমার এখন কারেক্টলি মনে নেই, চালের বরাদ্দ দেয়, যে চাল সাবসিডাইজ রেটে 10% সাবসিডাইজ রেটে এটা বিক্রি করতে হবে। তার মানে সরকারকে ফেরত দিতে হবে 270 কোটি টাকা। তা আমি যখন প্রথম ওইটার হিসাব চাইলাম তখন দেখা গেলো 310 কোটি টাকা জমা হয়েছে সরকারি খাতে। যখন জমা করতে করতে তখন আর খেয়াল ছিল না এদের, মানে বিভিন্নভাবে বিক্রি হয়েছে, মান্থলি একটা জমা হয়েছে, তো জমা করতে করতে ওরা হয়তো হিসাব করে নাই যে আমার কত টাকা জমা করার কথা, তো আমাকে ওইভাবে একটা হিসাব দেয়। যদিও আমার এই ফাইন্ডিংসটা কমপ্লিট ছিল না, বিকজ এটা আমাদের মেন ফোকাস ছিল না, বাট আমার শুধু ওইটুকু বের করার দরকার ছিল যে এটা দুর্নীতি হলে তো আমরা দেখবো যে 200 কোটি টাকা জমা হয়েছে, সরকারের টাকা জমা দেওয়া হয় নাই। অতিরিক্ত টাকা পেলেন কোথায় তারা? না, অন্য আইটেম যে বিক্রি হয়েছে ওইটার প্রফিটটাও চলে গেছে, প্লাস ডাল ভাতের যারা নিয়োগ ছিল তাদের একটা ফিক্স হয়েছে যে কে কত, এই যে নিয়োগে যারা থাকবে তারা কে কত বেনিফিট পাবে, ওইটা কিন্তু ডিসবার্স হয়েছে। করাপশনের ব্যাপারে বললেন, এই যে ম্যাল ট্রিটমেন্টের খুবই কথা শুনি আমরা, যে জওয়ানদেরকে খুব খারাপ ভাবে ট্রিট করা হয়। এটা তো জাস্ট কথা, এটা তো মুন্নিসার কথা। হ্যাঁ, এটাই আমার কথা হচ্ছে যে ভিতরে আমার কথা হচ্ছে যে ভিতরে 9:30টার সময় একটা গোলাগুলি বা কিছু একটা শুরু হলো, ডিস্টারবেন্স। 10টার সময় কি করে, আধা ঘন্টার মধ্যে মুন্নিসা কি করে এত গল্প জানলো, এটা তো একটা তদন্তের বিষয়। মুন্নিসা যে এসেই পিলখানার গেটের সামনে দাঁড়ায় যে স্টেটমেন্ট দেওয়া শুরু করলো টিভিতে, ওটা আপনার কমিশনের জুরিসডিকশনের মধ্যে ছিল না যে এটাও তদন্ত করবে? মিডিয়ার বলা হয়েছে। আমার তো আই ওয়াজ ভেরি অ্যাডামেন্ট অন দিস। নিউজ হেডদেরকে ডাকা হলো, ওনারা সবাই এসে একটা মানে ফর্মাল বক্তৃতা দিয়ে চলে গেলেন, একসাথে সবাই এসে একটা বক্তব্য দিয়েছে। আমি মুন্নিসার আলাদাভাবে করতে চেয়েছি, কেন সে কোত্থেকে পেল, সে যে বিডিআর এর সদস্যদের সাথে কথা বলতে পারছে, বা একজন সামরিক বাহিনীর কেউ সেখানে যেতে পারছে না। তো এই জিনিসগুলা রাজনৈতিক নেতা সাদা একটা রুমাল হাতে নিয়ে চলে গেল বিডিআর এর কাছে, সেনাবাহিনী বা যারা নেগোশিয়েট করবে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এরা কেউ গেল না। এই ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের রোলটা ছিল সব থেকে ভয়ঙ্কর, মানে অফিসিয়ালি তারা কোনো ইনফরমেশনই ওই ট্রুপসকে দেয় নাই, অথচ তাদের কিন্তু ইনহারেন্ট ডিউটি ছিল তথ্যগুলো দেওয়া, ভিতরে কি হচ্ছে কেন হচ্ছে। তারা একটা ব্ল্যাঙ্ক লুক দিল। হেড অফ দি ইন্টেলিজেন্স যে মামুন খালেদ, ওখানে আম্বালা সুইটসে সকাল 10টার থেকে 25 তারিখ সকাল 10টার থেকে 26 তারিখ সন্ধ্যা পর্যন্ত সে ওখানে ছিল, অবস্থান নিয়েছে, কিন্তু সে কমিশনকে কোনোই তথ্য দিল না যে সে বিদ্রোহীদের কাদের সাথে মিটিং করছে, কি আলাপ হয়েছে, এই 14 জন কারা গেল, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেল 14 জন। এইটার রেকর্ড আমরা না মামুন খালেদের কাছে পেলাম, না এসএসএফ যমুনার গেটে যারা নিরাপত্তার দায়িত্ব তাদের কাছে পেলাম, না এমএসপি থেকে পেলাম, এমএসপিএম যে তার থেকে পেলাম, না কোনো এসবি ইন্টেলিজেন্স কেউই দিল না, ডিজিএফআই এনএসআই সবাই কিন্তু যমুনার গেটে আছে, আর বিডিআর এর গেটেও ছিল। 14 জন যখন বেরিয়ে যায় তখন তারা দেখছে যমুনার গেটে ঢুকছে, ওটার ফুটেজ থাকার কথা, তাদের নাম রেকর্ড হওয়ার কথা, কোনো কিছুই রেকর্ড নাই। তো এইগুলো দেখে কিন্তু আমাদের, এবং এই 14 জন বিদ্রোহী খুনি যখন প্রধানমন্ত্রীর সামনে বসা, তার আগেই কিন্তু এই নিউজ বের হয়েছে বা 12:15 12:30টার মধ্যে যে 3 জন মারা গেছে, আর 2টার সময় কিন্তু তারা 3টায় গেছে প্রধানমন্ত্রীর কাছে, 2টার সময় কিন্তু 2টা ডেড বডি পাওয়া গেছে। তো তখন 14 জন প্রধানমন্ত্রীর সাথে মিটিং করলো, তারা ওনার সামনে যেয়ে বললো আমরা 3 বাহিনী প্রধান থাকলে মিটিং কথা বলবো না, এবং প্রধানমন্ত্রী 3 বাহিনী প্রধানকে বের করে দিলেন। আমার কাছে 14 জন খুনি আছে, আমি কি তখন ওদেরকে 14 জনকে ধরে বলবো যে আমার আগে অফিসারদেরকে ছাড়ো, ফ্যামিলিদেরকে বাইর করো, তারপরে তোমাদেরকে ছাড়বো? তাই তো হওয়া উচিত। এটা যদি সত্যিকার অর্থে একটা ষড়যন্ত্রই হতে হয়, জি, তাহলে যে যদি হয়ে থাকে একটা ষড়যন্ত্র, এই এতগুলো এলিমেন্ট এই ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট, আপনি বলছেন যে ইনসাইড বিডিআর তারা জড়িত, মিলিটারির কেউ কেউ জড়িত, আপনি বলছেন সিকিউরিটি এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি জড়িত, পলিটিক্যাল ইনভলভমেন্ট, দেশের বাইরের এলিমেন্ট, এত মানুষ ষড়যন্ত্র করলো, তো আমরা টের পেলাম না। প্রকৃত অর্থে যাদের এটা প্রতিহত করার কথা তারাই তো এটার সাথে জড়িত, রাষ্ট্রের প্রধানমন্ত্রী এটার সাথে জড়িত। আমরা দেখলাম যে একটা গ্রুপ অফ পলিটিক্যাল লিডার্স, মহিলা 2 জন মহিলা ভিতরে নির্বিঘ্নে চলে গেল, ভিতরে গোলাগুলি হচ্ছে, 5-6টা এমপি ভিতরে ঢুকলো নির্বিঘ্নে। সোহেল প্যাস কোথায় ছিল কেউ জানে না। কিন্তু যে এত মানুষ ইনভলভ হলো, এই যারা ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত, তার বাইরে এটা কোনোভাবে লিক করলো না যারা ষড়যন্ত্রের অংশ ছিল না? যারা আসলে প্রকৃত তথ্যটা দেওয়ার কথা, মানে ডিজিএফআই, এনএসআই, আর্মিন ইন্টেলিজেন্স, জেনারেল মঈন, এদের তো বিষয়টা জনগণকে জানানোর কথা, পাবলিক করার কথা, যেরকম একটা পরিকল্পনা চলছে। একটা বিষয় যেটা আপনাকে বলি, যেটা লিক হয়েছে তার কি হয়েছে, মানে এটাও একটা ভয়ঙ্কর বিষয়। 24 তারিখ রাত্রে 10টার পরে 10:30 কি 11টার দিকে হবে, ওই নীলক্ষেত গেটের ওখানে মনে হয় একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের মালিক ডিজি জেনারেল শাকিলকে সরাসরি ফোন দেয়, বলে স্যার 25 তারিখে যে দরবার হওয়ার কথা আছে স্যার, আপনি ওখানে যাবেন না, আপনাকে মেরে ফেলা হবে।
এই কথাটা বলার মনে 10-15 মিনিটের মধ্যে ওই দ্যাট মালিককে একটা মাইক্রোবাসে এসে উঠায় নিয়ে যায় এবং তাকে 26 তারিখের পরে খুব সম্ভব 27 অথবা 26 তারিখে রাত্রে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। তারপরে থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়। এই তথ্যটা আপনারা কোথায় পেয়েছেন? আমরা কমিশনের কাছে এই তথ্যটা আসে, আমরা ওই মালিককে আসতে বলি, হাজির হতে বলি, কিন্তু তাকে কমিশন বা পুলিশ বা কোন এজেন্সির মাধ্যমে তাকে আর আনে না। কারণ তাকে যে উঠায় নিয়ে গেল সে একটা টেলিফোন কনভারসেশন করছে এবং সাথে সাথে এটা মনিটরড হয়েছে, তার মানে ডিজির ফোন কন্টিনিউয়াস মনিটরিং এ ছিল, কেউ শুনছিল। মানে এই ভদ্রলোক তো একটা দুর্দান্ত ক্লু হতে পারতেন, তা কমিশন এটা এই ভদ্রলোককে হাজির করতে পারেনি। সত্যিকার অর্থে ডিজিএফআই ডিজি কে আনা যায় নাই কমিশনে, এনএসআই ডিজি কে আনা যায় নাই কমিশনে, নানক তাপসও আসে নাই, নানক মির্জা আজম আর অ্যাডভোকেট খামরুল মনে হয়, ওনাদেরকে বলা হলো, আসার সময় বলা হলো যে ওনাদের ইন্টারভিউ হবে, ওনারা স্বতঃস্ফূর্ত যাব। ওনারা পলিটিক্যাল লোক অথবা এই যে যেসব এজেন্সির নাম বলছেন তাদেরও নানা কানেকশন থাকে, তারা এলেন না, কিন্তু একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল তাকেও কমিশন হাজির করতে বলা না। এইগুলোই তো আমার সন্দেহের কারণ, যে এরা তার মানে যে অথরিটি এই ঘটনা ঘটিয়েছে তারা চায় না যে বিষয়টা জানাজানি হোক। ওই ইন্ডিভিজুয়ালকে আনা গেলে তদন্তে তাহলে কিন্তু বেরিয়ে যেত যে কি ঘটনা ঘটছে, কোন সোর্সে উনি খবর পেলেন, হয়তো কোনো বিডিআর এর সদস্যের ওভারহিয়ার করে জিনিসটা জানতে পেরেছে। এই ঘটনাটা শুরু হওয়ার পরে, অর্থাৎ এই যে বিদ্রোহ বলি অথবা হত্যাকাণ্ড বলি যখন শুরু হলো, আপনারা যারা মিলিটারি হেডকোয়ার্টারে ছিলেন তারা কতক্ষণের মধ্যে এই খবর পেলেন? আমরা তো 9:25 শুরু হওয়ার পরেই আমরা প্রথম বিষয় হচ্ছে যে বিডিআর এ একটা লিফলেট 21 তারিখ থেকে ছাড়া হয়, ওটারও একটা তথ্য আসে যে বিডিআর এ একটা অসন্তোষের সিমটম আমরা দেখছি, ওটা আমরা শুনছিলাম যে বিডিআর এ প্লাস বিডিআর এ এই 2 বছর কেয়ারটেকার টাইমে বিডিআর সপ্তাহটা উদযাপন হয় নাই, তো 3rd ইয়ারে এটা হচ্ছে, এটা নিয়েও একটা সবার মধ্যে আলোচনা ছিল। সেকেন্ড হচ্ছে আরেকটা খবর আসে 23 তারিখে, 24 তারিখে প্রাইম মিনিস্টার প্যারেড অ্যাটেন্ড করেন ওখানে, বিডিআর প্যারেড, ওইটাতে দেশের সব মন্ত্রী, প্রধানমন্ত্রী, দেশি বিদেশি ডিগনিটারি সবাই ছিল প্যারেডে। মজার ব্যাপার হচ্ছে 23 তারিখে ওখান থেকে 3টা এসএমজি হারানো যায়, যেটা অস্বাভাবিক বিষয় বিডিআর থেকে। এবং এটা যদি হয় কোনো একটা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী যাবে বা রাষ্ট্রীয় অতিথিরা যাবেন, তার আগের দিন 3টা অস্ত্র হারানো গেল, ওইটা অনুষ্ঠানে হওয়ার কথা না। এইটার ব্যাপারে আমরা 3 এজেন্সি যারা আছে, ডিজিএফআই, এনএসআই, এসবি প্লাস এসএসএফ, তাদেরকে আমরা এই প্রশ্নটা রাখি যে এরকম একটা ঘটনা, আমাদের কোনো সিকিউরিটি ফাইন্ডিং বা সিকিউরিটি সার্ভে বলে এটা, মানে একটা প্রতিষ্ঠানে যখন কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যায় তখন তার আগে একটা সিকিউরিটি সার্ভে হয়, প্রত্যেক প্রতিষ্ঠান কিন্তু আলাদা আলাদা ভাবে করে, ডিজিএফআই, এনএসআই, এসবি করে এবং এসএসএফ ও স্পেশাল একটা সার্ভে করে যে এই প্রতিষ্ঠানটা প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ কিনা, কিন্তু তাদের রিপোর্ট দেখলাম সব রুটিন, সব ঠিক আছে, মানে এইগুলো এলিমেন্ট তার এগুলো হাইলাইট হয় না। বিডিআর এর ভিতরে কি করছে, অস্ত্র হারানোর, জানেন কোথেকে এটা তো মানে ওখানে তো চাকরি করে আমাদের আর্মি অফিসাররাই, তাদের মাধ্যমেই খবরটা আসে যে 3টা অস্ত্র হারিয়ে গেছে। এবং মূল বিষয়টা, প্রকৃত ঘটনাটা আসে এই হত্যাকাণ্ডের পরে, যে অস্ত্র হারাই গেছিল। এবং আমি যখন কমিশনে গেলাম তখন আমি বের করলাম যে এইটা নিয়ে কোনো বাহিনীরই কোনো রিপোর্টে রিফ্লেক্টেড ছিল না, বা এই অনুষ্ঠান বাতিল হয় নাই। কিন্তু হয়েছে কোনটা, 25 তারিখ রাত্রে বিডিআর একটা ডিনার হয়, এটা ট্র্যাডিশনালি প্রধানমন্ত্রী অ্যাটেন্ড করতেন, ওইটা উনি আগের থেকেই না করে দিছিলেন, মানে উনি তো জানতেন যে 25 তারিখ রাত্রে কেউ থাকবে না ডিনারের জন্য, বাতিল করছে। এখন সেটা একটা বিষয়। আর এই যে অস্ত্র হারানোর যেটা অ্যাকশন শুধু বিডিআর লেভেলে, যেটা আভ্যন্তরীণ একটা প্রিকশনারি, দ্যাট টু ভেরি ইনসিগনিফিকেন্ট প্রিকশন বলবো, শুধু 3টা অফিসারকে, 2টা যেখানে অস্ত্র রাখে কোত এবং যেখানে গোলা বারুদ রাখে, এই 3টা প্রতিষ্ঠানের 3টা অফিসারকে 24 আওয়ার্স ডিউটি দেওয়া হয়, যখন তুমি উপস্থিত থাকবে। এখন থেকে ওই প্রতিষ্ঠানগুলোতে 3 জন অফিসার থাকবে এবং 12 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হবে। এটা ছাড়া কিন্তু আর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। তো আপনি বলছেন যে এই ঘটনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেনা হেডকোয়ার্টারে আপনার খবর পেয়েছেন, আপনারা ইন্টারভেন করেননি কেন? এটা তো আমি আর্মি অ্যাক্ট 31 বলে একটা আইন আছে, সেনাবাহিনীকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য যে ম্যানুয়াল অফ বাংলাদেশ আর্মি ল যেটা বলে, যে ওইটার মধ্যে একটা ধারা আছে 31, ওইটাতে বলা আছে বিদ্রোহের কোনো ঘটনার তথ্য যদি আমার কাছে আসে, আমি সামরিক অফিসার ছুটিতে আছি, আমার যদি অ্যাক্ট করার ক্ষমতা না থাকে, আমি এমন কাউকে ইনফর্ম করব যে এটা রেজিস্ট করতে পারবে, আর আমার যদি ক্ষমতা থাকে আমি এটা রেজিস্ট করব। তো সেই হিসেবে সেনাবাহিনীর প্রধান যখনই জানছে যে এখানে আমার অফিসাররা আছে, এটা বিদ্রোহ হচ্ছে, আমার সদস্যদের বাঁচানোর জন্য হলেও তো আমি অ্যাক্ট করব, আমার জন্য কারো আদেশ দরকার নাই। সেনাবাহিনী প্রধান কিন্তু নিজের থেকে আদেশ দিতে পারতেন, তোমরা যাও বিদ্রোহ নিয়ন্ত্রণে নাও, তখন যদি আমরা বিদ্রোহ বলি, সেটা উনি করলেন। সেকেন্ড হচ্ছে যে যখন সেনাবাহিনীর একটা এলিমেন্ট ওখানে গেল, 11টার দিকে বিডিআর এর গেট থেকে ফায়ার আসে এবং একটা সৈনিক
মারা যায়, একজন সিরিয়াসলি আহত হয়। এটাতেও কিন্তু আর্মি অ্যাক্ট করে। জেনারেল হাসান নাসির, আমি একটু নিজে বুঝবার জন্য এই প্রশ্নটা একটু ক্লারিফিকেশন আমি চাই। সেটা হচ্ছে যে এই যে রুলস এর কথা বললেন, এটা কি শুধু আর্মি চিফের জন্য? না, সেনাবাহিনীর যে কোনো সদস্য। তাহলে ওইখানে যারা ইতিমধ্যে ছিলেন তারা অ্যাক্ট করেনি কেন? এখন ওইখানের যে ভার্সনটা আছে, যেমন 9:50 র্যাবের প্রথম ডিটাচমেন্ট 5 নম্বর গেটে যায়, তারা কিন্তু ঢুকতে গেছে। তারা যখন ওখানে যে রুটিন পেট্রোলে কোনো ইনসিডেন্ট হলে তাদের হেডকোয়ার্টারকে জানাইতে হয় যে এখানে এই ঘটনা হয়েছে, আমি যাচ্ছি। র্যাব যখন 9:50 জানায় তখন তাদেরকে বলা হয় তোমরা ঢুকবা না। সেনাবাহিনীর প্রথম এলিমেন্ট যখন ওখানে যায় তখন তাদেরকে বলা হয় ঢুকবা না, ইউ হ্যাভ নো অ্যাকশন, ওয়েট, আদেশ দেওয়া হবে তারপরে যাবা। দে ওয়ার ইনসিস্টিং যে আমরা যাব। এবং সত্যিকার অর্থে 11টার মানে কারা ইনসিস্ট করছিল যে এখানে র্যাবের থেকে ডিডিজি যার নাম আসে আপনার ওই রেজানুর, ডাইরেক্টর ডিডিজি অপারেশন, বাহাউদ্দিন নাসিমের কাজিন, সে বলে যে যাবা না। এবং একটা স্টেজে যখন তারা ইনসিস্ট করছে, তারা কিন্তু দেখছে দরবার হল, গেট খোলা, গেট তখনও বন্ধ হয় নাই, 5 নম্বর গেট। এবং পিক আপ ইচ্ছে করলে স্ট্রিট যে ওখানে গুলজার এবং অন্যদের সাথে জয়েন করতে পারে। এবং 10 জন আর্মড সোলজার, র্যাবের 10 জন আর্মড সোলজার একটা লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে গেটে উপস্থিত, তারা ঢুকতে চাচ্ছে। তখন বলছে তোমরা ঢুকবা না, থামো। একটু পরে যখন ইনসিস্ট করছে, বলছে না তোমরা এখান থেকে নিরাপদ দূরত্বে সরে যাও। এই আদেশগুলো তো মানে ডিনাই করার মানে মিলিটারি নর্মস এর মধ্যে আসে না। আমার আইন থাকলেও একই ঘটনা আর্মির ওদেরও হয়েছে। আর্মির প্রথম টিম আপনার 10:30-10:30 মধ্যে পৌঁছাইছে, কিন্তু ফার্স্ট কিলিংটা হয়েছে কিন্তু 10:40। তার মানে ওই টিম এবং র্যাবকে যদি ঢুকতে দেওয়া হতো তাহলে কিন্তু কোনো হত্যাকাণ্ড হতো না। এক্স্যাক্টলি এই প্রশ্নটাতে আমরা আসবো। সেটি হচ্ছে যে যদি সময় মতো মিলিটারি র্যাব যারা ছিল এরা যদি অ্যাক্ট করতো তাহলে কি হতে পারতো এখানে ঘটনা? মানে এদেরকে যদি আটকানো না হতো তাহলেই কিন্তু কোনো বিদ্রোহ হতো না। স্বাভাবিকভাবে যদি তাদের কার্যক্রম করার সুযোগ দেওয়া হতো, বাধা না দেওয়া হতো, তাহলেই কিন্তু বিডিআরে কোনো হত্যাকাণ্ডই হতো না। এই বিদ্রোহ বা এই যা কিছু আমরা এই গল্প বলার সুযোগই থাকতো না। আপনার সামনে আমি আসতাম না এই গল্প বলতে। তার মানে এরা টোটালি নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারতো? অবশ্যই। এবং ট্রুপস মানে বেলা 11টার মধ্যেও আপনার যেটা ওই যে কর্নেল শামস এবং সরকার তরফ থেকে বলার চেষ্টা হয় যে 11টার মধ্যে ম্যাক্সিমাম কিলিং হয়ে গেছে, বাট 11টার মধ্যে হার্ডলি 20 জন, 57 জনের মধ্যে 20 জনকে মারতে পারছিল। তার মানে সেই সময় গেলে আমরা মেজরিটিকে 20 জনকে ছাড়া বাকিদেরকে বাঁচানো যেত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাহারা খাতুন যখন রাত্রে ভিতরে ছিল, তার থেকে 50 মিটার্সের মধ্যে একজন অফিসার ওই সুয়েজ ড্রেন থেকে বেরিয়ে আসছে, পরে ওখানে তাকে মারা হয়েছে। এই গুলির শব্দ ওনার শোনার কথা। উনি যখন বিডিআর থেকে বেরিয়ে গেছে তখন সাংবাদিকরা ওনারা প্রশ্ন করছে, আপনি যখন ভিতরে ছিলেন ভিতরের থেকে গুলির আওয়াজ শুনছি, কি হয়েছে এটা? উনি বলছে আমি শুনি নাই। কিন্তু পরবর্তী কমিশন বের করলো যে ওই সময় একজন অফিসারকে ওখানে তার খুব নিকট দূর। জেনারেল হাসান নাসির, এই যে বর্তমান সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট, যেটা এদের সময় আরেকটা কমিশন হয়েছে এবং এই কমিশন গঠনের পেছনে আপনার একটা রোল আছে, আমরা এই গল্পটা জানতে চাই। এটা তো ওই আগের কমিশনে যেহেতু আমাকে নিষ্ক্রিয়, জেনারেল রফিক, ব্রিগেডিয়ার রফিক এসে আমাকে নিষ্ক্রিয় করাতে, যখন সাইন করার বিষয় আসে উনি শুধু আমাকে সাইন করতে ডাকেন, তখন আমি ডিসএগ্রি করি। পুরো রিপোর্টটার উপরে আমি দ্বিমত পোষণ করি যে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক তদন্তে অবহেলা বিধেয় নয়। মানে ইনফ্যাক্ট সুন্দর করে সুগার কোটেড কথা হইলেও ইট রিজেক্টস দি হোল রিপোর্ট। আমার ধারণা ছিল যে এই সরকার আসলে বা প্রথমেই হয়তো বিডিআর, যেহেতু সবার একটা কমন দাবি ছিল যে এই তদন্ত পুনঃতদন্ত হওয়া উচিত, সেই তদন্ত দাবি উঠলেও দেখলাম কোনো কাজ হচ্ছে না। একটা পর্যায়ে হঠাৎ দেখলাম হাইকোর্টে একটা রিট হলো যে শহীদ দিবস ঘোষণা করতে হবে, তদন্ত কমিটি করতে হবে। আমাদেরকে বলার পরে আমরা স্বতঃস্ফূর্তভাবে জয়েন করি। আচ্ছা ঠিক আছে, যেহেতু তদন্ত আমাকে বলা হলো কমিশন, তো কমিশন গঠনের জন্য হাইকোর্টের রিট আমরা যে হাজির হলাম, দেখলাম যে অ্যাডভোকেট যিনি মুভ করতেছেন তিনি কমিটি বলতেছেন। তখন আমার সন্দেহ হলো যে এটা কি। পরে বেরিয়ে আসে বলে কমিটি আর কমিশন তো একই, বাট আমি জানি যে কমিটি এবং কমিশনের কার্যপরিধির মধ্যে ব্যাপক পার্থক্য। কমিশন ইজ এ কোর্ট, দে ক্যান কল এনিবডি, দে ক্যান কল এনি ডকুমেন্টস, ওইটা দিতে বাধ্য না হলে অ্যাবসলিউটলি। আর সে দেখি কমিটি বলতেছে, একটা অ্যাডভোকেট হাইকোর্টে মুভ করতেছে, কমিটি চাচ্ছে। আমার সন্দেহ হয়, পরবর্তী হিয়ারিং এ আমরা আর গেলাম না এবং আমরা দেখলাম যে 1-1.5 মাস পরে হাইকোর্ট মানে হোম মিনিস্ট্রি জানাই দিল যে আপাতত কোনো কমিটি হচ্ছে না। ওইটা আমাদেরকে তখন সন্দেহটা আরো দৃঢ় করে যে ওই রিটটাও ছিল একটা পরিকল্পিত, কমিটি যে হবে না এরকম একটা ঘোষণা দেওয়ার জন্যই রিটটা করা হয়েছে। তখন আমরা সাথে সাথে শহীদ মিনারে যে শহীদ পরিবারকে নিয়ে কমিশনের দাবি করি এবং আলটিমেটলি এটা কমিশন হয়। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা খুব শুনেছি, অনেক মহল থেকে কথা বলা হচ্ছে যে এই ষড়যন্ত্রের সঙ্গে ফরেন এলিমেন্ট জড়িত ছিল।
এইটা আপনারা কি পেয়েছেন সেটার ব্যাপারে আপনাদের কি ধারণা? তদন্তের শুরু থেকেই কিন্তু আমরা তথ্য পাচ্ছিলাম আই উইটনেস থেকে। শহীদ পরিবারের একজন সদস্য সরাসরি বলছে যে আমার বাসায় যারা যে 10-12 জন সৈনিক ঢুকছে তাদের মধ্যে হিন্দিতে কথা বলছে। এছাড়াও পরবর্তীতে আমরা কিছু আরো তথ্য পেয়েছি যে বিভিন্ন জায়গায় হিন্দিতে কথা বলা সৈনিক ছিল, এবং কিছু ছিল যাদের চুল, যাদের ড্রেস, তারা মুখ বাঁধা ছিল সবসময়। মুখটা বাঁধছে কিন্তু ওই যে ডেকোরেশন ফ্ল্যাগ নিয়ে। অনেকে বলে যে এটা ডিফারেন্ট টাইপ কিছু, ওইটা কিছু না। মাথায় এক কালার বাঁধছে, নাকে হয়তো আর এক কালার। দে ওয়ার মোস্টলি হাইডিং। আর বিডিআর এর সদস্যরা কিন্তু তাদের ইউনিফর্মে ছিল এবং তারা ওপেন থাকছে। আউটসাইডাররাই কিন্তু মোস্টলি মুখটা বাঁধা রাখছে, প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে যে ওই দিন সকালবেলা একটা আমরা তথ্য পাই যে একটা ট্রাক, মানে যেটাতে বিডিআর এর সদস্যরা যারা ন্যাশনাল লেভেলে খেলাধুলা করে তারা সকালবেলা প্র্যাকটিসের জন্য হয়তো কোনো স্টেডিয়ামে যায় বা কোনো খোলা মাঠে যায়, আবার প্র্যাকটিস করে ফেরত আসে। তো এরকম একটা ফেরত আসে যে গাড়িটা, ধারণা করা হয় যে ট্র্যাক স্যুট পরে খেলোয়াড়ের বেশে একটা গ্রুপ ঢুকে। এই গ্রুপ ঢোকার পরে তাদের ইউনিফর্ম কিন্তু বিডিআরে বানানো হয় বাইরের সিভিল ইয়ে দিয়ে। ওই দিন আমরা রাত্রে 8টার দিকে 25 তারিখ হঠাৎ দেখলাম খুব দ্রুত বেগে 4টা অ্যাম্বুলেন্স, সাদা অ্যাম্বুলেন্স, কোনো মার্কিং ছাড়া, বলা হলো রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, খুব দ্রুত বেগে ওই সেনা ব্যারিয়ার, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ট্রাফিক পুলিশ সবাই কিন্তু গেটের বাইরে রয়েছে নিরাপদ দূরত্ব। এদেরকে ভেদ করে কিন্তু খুব দ্রুত বেগে ভিতরে ঢুকে কেউ তাদেরকে চ্যালেঞ্জ করে না যেটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কারণে গেল। এবং অল্পক্ষণের মধ্যে আবার 4টা অ্যাম্বুলেন্স ভর্তি হয়ে দ্রুত বেগে বেরিয়ে চলে গেল, তাদেরকেও কেউ থামালো না। মানে যে কোনো স্বাভাবিক কোনো বা এরকম দুর্ঘটনার স্থল থেকে কোনো কিছু বেরোনোর সময় কিন্তু চেক হবে, ঢোকার সময় চেক হবে কে ঢুকতেছে, বেরোনোর সময় চেক হবে কে বেরোচ্ছে। ওই অ্যাম্বুলেন্সের প্যাসেঞ্জারদেরকে কিন্তু কোথাও কেউ থামাতে পারে নাই, তারা দ্রুত বেগে অস্বাভাবিক দ্রুত। এরকম ঘটনার পরে আহতদের ক্যারি করতে পারে না অ্যাম্বুলেন্স? অবশ্যই করতে পারে, বাট সেটা হওয়া স্বাভাবিক কি ছিল যে আমি সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে উঠবো না। আমি যদি সাপোজ আমি ধরলাম যে বিডিআর এর সৈনিকদের দাবি আমরা সেনাবাহিনী বা এয়ারফোর্স নেভির অ্যাম্বুলেন্সে চড়বো না, তাহলে তাদের জন্য ফায়ার ব্রিগেডের আসবে, রেড ক্রিসেন্টের মার্ক করা অ্যাম্বুলেন্স আসবে, রেড ক্রিসেন্টের ফ্ল্যাগ উড়ায় টিম ভিতরে ঢুকবে, আবার বের করে লিস্ট করে বের করে নিয়ে যাবে আমরা এতজন ক্যাজুয়ালিটিকে বের করে নিয়ে যাচ্ছে। কেউ না কেউ একটা স্পটে তো একটা লিস্ট অ্যাকাউন্টেবিলিটি রাখবে, সেরকম কোনো কিছু আমরা দেখলাম না, এবং নাম্বারও ছিল না গাড়িগুলার। তো এই কার্যক্রমগুলোই তো মানে এইটা যে প্রাতিষ্ঠানিক মানে হত্যাকাণ্ড, মানে কর্তৃপক্ষের নির্দেশিত, নিয়ন্ত্রিত, পরিকল্পিত, এগুলো কনক্লুশন ড্র করার জন্য যে কাহিনী ঘটনাগুলো আপনার দরকার, এগুলো কিন্তু আপনার যদি স্টেট স্পন্সর্ড না হতো তাহলে কিন্তু আপনি এই অ্যাডভান্টেজটা কোথাও পাবেন যে আপনি নির্বিঘ্নে 4টা গাড়ি নিয়ে একটা টিমকে বের করে নিয়ে যাবেন। এই টিমটা গেল, বেরিয়ে গেল। তারপরে আমরা ওই দিন খেয়াল করলাম যে ঢাকা এয়ারপোর্টে একটা বিমানের একটা ফ্লাইট প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে এয়ারপোর্ট ত্যাগ করলো। ওইটা ধারণা করা হয় যে ওইখানে কিছু মানে কিলার বেরিয়ে যায়। এখন কিলাররা দেশে ঢুকলো কি করে? একটা গ্রুপ, যেটা আমাদের ধারণা, আমরা যেহেতু আমাদের স্কোপের বাইরে ছিল, আমরা এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করতে পারিনি, বাট যাদের করার কথা সিআইডি বলেন বা ডিজিএফআই, এনএসআই, এদের ইনভেস্টিগেশন করা উচিত ছিল, তারা বিন্দুমাত্র কোঅপারেশন করে নাই। আপনি যদি তাদের কমিশনে তাদের স্টেটমেন্টগুলো দেখলে মনে হবে যেন ডিজিএফআই বা এনএসআই সর্বোচ্চ অফিসার গেটে একজন সিভিলিয়ান দর্শক হিসেবে দাঁড়ানো ছিল। আমি ওখানে আসলাম, সকালে আসলাম, থাকলাম, নাস্তা করলাম, দুপুরে খেলাম, বিরতিতে গেলাম, বাসায় গেলাম, কাপড় চেঞ্জ করলাম, আসলাম, এই ধরনের স্টেটমেন্ট। পরে মামুন খালিদ একটু অ্যামেন্ড করে কিছুটা কারেকশন, কিছু যখন সে নিজেই নিজের স্টেটমেন্ট দেখে বুঝতে পারছে যে এটা বেশি তার রোল এবং তার স্টেটমেন্টের মধ্যে একটু ডিফারেন্সটা বেশি হয়ে গেছে, তখন সে আবার নতুন আরেকটা, ধরেন 3 মার্চে একটা স্টেটমেন্ট দেয়, আবার 23 মার্চে ওটাকে কারেকশন করে আর কিছু কথা যোগ করে দেয়। কিন্তু তার স্টেটমেন্ট হওয়া উচিত ছিল 10 পাতা বা 20 পাতা, যেটা সে 14 জনের নাম বলবে, কোন কোন রাজনৈতিক নেতার সাথে ওখানে মিটিং করছে, রাজনৈতিক নেতা এবং বিদ্রোহীরা ওখানে মিটিং করছে, কয়বার করছে, কি বিষয়ে আলাপ হয়েছে, কোনো কিচ্ছু নাই। তো এইগুলো কিন্তু আমাকে কমিশনের অন্য সদস্যদেরকে চিন্তিত করছে কিনা জানি না, বাট আমাকে কিন্তু যথেষ্ট মানে চিন্তিত করছিল যে ও কেন তথ্য দিচ্ছে না। এটাই আমার চিন্তাকে মানে দৃঢ় করে যে সব ইনভলভ। আমরা ডিজিকে কিন্তু খুঁজে পাইনি, ডিজিএফআই কোথায় ছিল। তার সবার ধারণা ছিল যে সে সিঙ্গাপুরে ছিল। অনেকে ধারণা করে যে জয় সিঙ্গাপুরে ডিজিএফআই সাথে ছিল এবং জয়পুরের পরে দুবাইতে যে ওই কিলারদেরকে পেমেন্ট করে। এখন এই কিলাররা ঢুকলো কি করে, বিদেশি কিলার? 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে ওর পরে আর হয়েছে কিনা জানি না, 21শে ফেব্রুয়ারি 2 বাংলার মিলন মেলা কিছু একটা হলো বর্ডারে, বেনাপোল বর্ডারে।
10,000 মিষ্টি হ্যাঁ, দেশে আসলো হয়েছিল। এবং ওই মিষ্টির একটা অংশ ঢাকায় আসলো। ওই সময় কিন্তু কোনো পাসপোর্ট ভিসার ব্যাপার ছিল না, তখন তো ওপেন বর্ডার, কিছুক্ষণের জন্য বর্ডারটা খুলে দেওয়া হয়, 2 লোক আসে, মিষ্টি খাই হয়, কিছু মিষ্টি ঢাকায় আসে। তো আমরা কমিশনে থাকতে ওই তথ্যটাই জানলাম যে ওই মিষ্টি যারা ক্যারি করছে ঢাকায় দে আর দ্য কিলার্স, এবং এরা যে কোনো মানে একটা তথ্য আছে যে দে বিলং টু স্পেশাল ফোর্স অর সামথিং লাইক দ্যাট, আবার হইতে পারে যে দে আর ট্রেডিশনাল মানে টেররিস্ট কিলার্স। তো ওই জিনিসটা তো আমাদের পক্ষে, কমিশনের পক্ষে ভেরিফাই করা সম্ভব ছিল না। বাট ইট ইজ শিওর দ্যাট এরকম একটা, যেটা 2 দেশের বর্ডারে সাধারণত কখনো ঘটে না, যেটা ঘটলো, মিষ্টি বিনা পাসপোর্ট ভিসায় আসলো, একজন কোলাকুলি করলো, মিষ্টি খাই হলো, কিছু মিষ্টি গাড়িতে চড়ে ঢাকায় আসলো। কি আসলো কিছু। আমরা বর্তমান সরকারের সময় কমিশন গঠন নিয়ে একটু আলাপ করছিলাম, আমরা একটু ডাইভার্টেড হয়ে গেছি। জি, ওইটা যদি আবার একটু আপনি বলেন যে এখন ওই যে কমিশনটা হলো, মানে নতুন সেইখানে আপনার কি রোল ছিল? এটা না, প্রথম কমিশনটা যখন শহীদ মিনারে আমরা দাবি করি, পরে কমিশন গঠনের একটা প্রস্তাব আসে, একদিন পরে আমার কাছে আসে যে আপনি আমাকে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়। আমি তখন মানে এটা অস্বীকৃতি জানাই, যেটা আমি ক্লারিফাই করতে না, মানে চেয়ারম্যান হিসেবে এই তদন্ত, যেহেতু আমি বেশি চিল্লাচ্ছি, এটাই হতে ছিল যে ও বেশি কথা বলতেছে, ওরে দাও দায়িত্বটা। এটাতে 2টা দিক ছিল। আমার কাছে এটা মানে অস্পষ্ট এবং উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে যে আগের কমিশনে আমি নোট অফ ডিসেন্ট দিলাম, সো আই এম এ পার্টি টু দ্যাট কমিশন। আমি প্রথম হচ্ছে আগের কমিশনের মেম্বার, ওই রিপোর্টটা কন্ট্রোভার্সিয়াল, সেই হিসেবেও কিন্তু আবার নতুন কোনো তদন্ত ওই কমিশনের কি কারোর পক্ষেই করা উচিত নাই, অনুচিত। যে আমাদের কমিশনের রিপোর্ট প্রশ্নবিদ্ধ, এখন তো অন্য কাউকে দিয়ে আমাকে নিউট্রাল যদি করতে চাই, নিরপেক্ষ তদন্ত করতে গেলে ফ্রেশ টিম অ্যান্ড এ ডিফারেন্ট টিম, যেখানে আমাকে প্রপোজাল দেওয়া হলো আই এম এ কন্ট্রোভার্সি টু দ্যাট মানে কমিশন রিপোর্ট। আমি যেখানে নোট অফ ডিসেন্ট দিছি, আমাকে বলা হচ্ছে যে তুমি তদন্ত করো এইবার। তার মানে আমি যখনই তদন্ত শুরু করব, এই রিপোর্টের উপরে 100% অবজেকশন আসবে, এবং দ্যাট উইল বি প্রশ্ন অ্যাকসেপ্টেড অ্যাজ লিগ্যাল অবজেকশন। যে একজন কন্ট্রোভার্সিয়াল পার্সনকে নিয়ে, যে আগের রিপোর্টকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাকে দিয়ে তদন্ত করা হয়েছে। তার মানে এটাকে আওয়ামী লীগকে বা ভারতকে টার্গেট করার জন্যই এই রিপোর্টটা বানানো। তো এই ন্যাচারালি আমি ডিসএগ্রি করছি। আপনি ষড়যন্ত্র করতে পারেন, বাট আমার এতটুকু বোঝার ক্ষমতা আছে যে আমি এটার অংশীদার হব না, সো আই রিজেক্টেড। মানে এটাতে বলা হয় যে আমার করা উচিত ছিল, আমি দায়িত্ব এড়িয়ে গেছি। আমার দায়িত্ব এড়িয়েছি, কিন্তু একটা ভবিষ্যতে এটার কমপ্লিকেসি এড়ানোর জন্য, যে এই তদন্ত কমিশন যেটা করবে বা করবে না, এটাও জাতি জানুক সঠিকভাবে বেরোয় কিনা। আমার ধারণা ভুল হতে পারে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে কোনো এক সময়। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা এতক্ষণ চেষ্টা করলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠিত হয়েছিল, সেই কমিশন কি আবিষ্কার করতে পেরেছিল এবং কি পারেনি। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।